সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। আজ আলোচনা করব রেলওয়ের বিভিন্ন পরীক্ষায় আসা ইতিহাসের কিছু প্রশ্ন নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার অন্যতম নগর লোথাল কোথায় অবস্থিত? প্রশ্নটি দেখতে পাচ্ছ আরআরবি দিল্লিতে গ্রুপ ডির ফার্স্ট সিটিং এ এসেছিল 2014 সালে। তো অপশনগুলো দেখে নিই। অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি পাঞ্জাব এবং অপশন ডি হরিয়ানা। তো এখানে যে উত্তরটি হবে তা হলো অপশন এ গুজরাট। চলো লোথাল নিয়ে কিছু আমাদের তথ্য দিই। গুজরাটি ভাষায় লোথাল শব্দের অর্থ হচ্ছে মৃতের স্থান। তোমরা কমেন্টে জানাও এইরকম মৃতের স্থান বা মৃত সঙ্গে সংযুক্ত আরো যে আছে সেই বিষয়টি আরো একটি সাইট আছে, সেই সাইট হরপ্পান সাইট, সেই সাইটটির নাম কি? মৃতের সঙ্গে সংযুক্ত জায়গাটির নাম। আচ্ছা, যাই হোক, এখানে একটি পোতাশ্রয় যুগ্ম সমাধি অগ্নিবেদী নিদর্শন পাওয়া গেছে। লোথাল সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদের দিই। লোথাল 1954-তে SR রাও আবিষ্কার করছেন, যেটি ভোগাবর নদীর তীরে অবস্থিত। ভোগাবর নদীর তীরে। আচ্ছা, আর অবশ্যই এটি একটি বন্দর শহর। বন্দরের নিদর্শন ছাড়াও এখানে তো আমি বললাম যে পোতাশ্রয় নিদর্শন, পোতাশ্রয়ের সঙ্গে আরো বিভিন্ন রকমের পোতাশ্রয়ের সঙ্গে সংযুক্ত স্টিলের নিদর্শনও পাওয়া গিয়েছে এখানে। আর এছাড়া আরো একটি নিদর্শন পাওয়া গেছে, তা হলো ধান চাষের নিদর্শন। এই লোথাল ছাড়াও রংপুরেও কিন্তু এটি পাওয়া গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ লোথালে ধান চাষের নিদর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য। চলো পরের প্রশ্নে চলে যাই। নিম্নের কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? প্রশ্নটি রেলওয়ে গ্রুপ ডি শিফট 1 2022 সালে এসছে। অপশনগুলো দেখে নিই। অপশন এ উপনিষদ, অপশন বি আরণ্যক, অপশন সি পিটক এবং অপশন ডি ব্রাহ্মণ। এখানে যে উত্তরটি হবে তা হলো অপশন সি পিটক। আমরা সকলেই জানি যে ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ আর বৈদিক সাহিত্যের অংশ নয় যেহেতু এটা, আর বাকিগুলো উপনিষদ, আরণ্যক এবং ব্রাহ্মণ এগুলো সবই কিন্তু বৈদিক সাহিত্যের অংশ। তো চলো ত্রিপিটক সম্পর্কে একটু কিছু জেনে নিই। বৌদ্ধ ধর্মশাস্ত্রকে ত্রিপিটক বলা হয়। 3টি পিটক আছে। এই 3টি পিটক অর্থাৎ পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। তো কি কি পিটক রয়েছে? সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম। এগুলো সম্পর্কেও একটু জেনে নিই। সুত্ত পিটক কি না, বুদ্ধদেবের বাণী লেখা রয়েছে। এটিকে কে রচনা করছেন? আনন্দ রচনা করছেন প্রথম বৌদ্ধ সঙ্গীতের সময়। বিনয় পিটক বৌদ্ধ ধর্মের সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের আচার আচরণ রয়েছে বিনয় পিটক। এটিকে রচনা করছেন কে? উপালি। প্রথম বৌদ্ধ, এটিকে রচনা করছেন উপালি, যার সময়কাল হচ্ছে প্রথম বৌদ্ধ সঙ্গীতে। এরপরে চলে আসি অভিধম্ম পিটক। অভিধম্ম পিটকে রয়েছে বৌদ্ধ ধর্মের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। এটি কিন্তু তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের সময় রচনা করা হয়। ঠিক আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাও তো যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোন রাজার সময় হয়েছিল এবং দ্বিতীয় আর তৃতীয় চতুর্থ জানাতে ভুলো না কিন্তু যে এটা কোন সময় হয়েছিল। তো পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। ভারতের ইতিহাসে পরবর্তী বৈদিক যুগ বলতে বোঝানো হয় কোন সময়কালকে? প্রশ্নটি আরআরবি হাজিপুর গ্রুপ ডির ফার্স্ট সিটিং এ এসছে, যেটা 2012 সালে এসছে। তো অপশনগুলো দেখে নিই। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1200 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, 600 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ এবং 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো পরবর্তী বৈদিক যুগের যে সময়কালটা তা হলো 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হলো পরবর্তী বৈদিক যুগের সময়কাল এবং বৈদিক যুগের সময়কাল তা কিন্তু হলো এই 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। তো খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 হলো বৈদিক যুগ। এই সময়ের রচনা হচ্ছে ঋগ্বেদ। ঠিক আছে, এই সময়ে যে তথ্যটি আমরা পাই তা হলো ঋগ্বেদ।
একটি তথ্য পাওয়া যায় বৈদিক যুগ সম্পর্কিত, তা হলো ঋগ্বেদ। এবং পরবর্তী বৈদিক যুগে 1000 থেকে 600 খ্রিস্টাব্দ হলো পরবর্তী বৈদিক যুগের সময়কাল। এই সময়ে রচনা যেগুলো হয়েছিল তা হলো সাম, যজুর্বেদ এবং অথর্ববেদ। যদিও এখানে আরো একটি এক্সেপশনাল বিষয় আছে, তা হলো অথর্ববেদটাকে কিন্তু একদম শেষের দিকে রচনা ধরা হয় এবং অথর্ববেদটাকে অনার্যদের বেদও বলা হয়। ঠিক আছে, যেমন সাম বা যজুর্বেদের যতটা আমরা বলতে পারি যে অথেন্টিসিটি আছে, অথর্ববেদকে কিন্তু সেক্ষেত্রে একটু নিম্নভাবেই দেখা হতো এবং পরবর্তী বৈদিক যুগের রচনা বলেও বলা হতো। যাই হোক, পরের প্রশ্নে চলে যাই। ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন কাকে? প্রশ্নটি আরআরবি, আরপিএফ, আরপিএসএফ এ এসেছিল 2019-এ, এসআইএ। অপশনগুলো দেখে নিই। অপশন এ বলবন, অপশন বি মুয়াজ্জম খান, অপশন সি রাজিয়া এবং অপশন ডি নাসিরউদ্দিন। তো এখানে যে সঠিক উত্তরটি হবে তা হলো অপশন সি রাজিয়া। তো ইলতুৎমিশের সময়কালটা একটু দেখে নিই। ইলতুৎমিশের মৃত্যুর পর তার পুত্র রুকনুদ্দিন ফিরোজ, এই রুকনুদ্দিন ফিরোজ কিন্তু ইলতুৎমিশের পুত্র, যে উলেমার সাহায্য নিয়ে সিংহাসনে বসছেন এবং তিনি মুলতানে বিদ্রোহ দমনকালে, অর্থাৎ রুকনুদ্দিন ফিরোজ যখন মুলতানে বিদ্রোহ দমন করছিলেন সেই সময়ে রাজিয়া যে ইলতুৎমিশের যোগ্য মেয়ে, সে দিল্লির আমির ও ওমরাহদের সাহায্য নিয়ে 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন। তো এর যে টাইম পিরিয়ড রাজিয়ার যে টাইম পিরিয়ড তা হলো 1236 থেকে 1200, ঠিক আছে, এটি হলো রাজিয়ার টাইম পিরিয়ড। আর তার আগে 1236 হচ্ছে এই রুকনুদ্দিন ফিরোজ, সে কিন্তু ক্ষমতায় বসছে কিছু সময়ের জন্য, কিন্তু তারপরে বসছে রাজিয়া। তো তোমাদের যদি এইটা প্রশ্নে আসে যে ইলতুৎমিশের পরে কে ক্ষমতায় বসছে, সেক্ষেত্রে কিন্তু ইলতুৎমিশের পরে যদি রুকনুদ্দিন ফিরোজের অপশনটি থাকে তাহলে এটি হবে রুকনুদ্দিন ফিরোজ, আর তারপরে 1236 থেকে 1240 কিন্তু রাজিয়া ক্ষমতায় বসছে। চলো পরের প্রশ্নে চলে যাই। বিবিকা মাকবারা কোথায় অবস্থিত? প্রশ্নটি আরআরবি মুম্বাই গ্রুপ ডি 2006-এ এসেছিল। অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি ফতেপুর সিক্রি, অপশন সি ঔরঙ্গাবাদ এবং অপশন ডি বিজাপুর। উত্তরটি হবে অপশন সি ঔরঙ্গাবাদ। দেখো, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। সমাধিটি ঔরঙ্গজেবের স্ত্রী দিলরস বানু বেগমের সমাধি। এই দিলরস বানু বেগম হচ্ছে ঔরঙ্গজেবের স্ত্রী। এটিকে ঔরঙ্গজেব নিজ মাতা মমতাজের স্মৃতি বিজড়িত তাজমহলের অনুকরণে বানিয়েছিলেন। ঠিক আছে, এই জন্য এটিকে আবার বলা হয় দাক্ষিণাত্যের তাজ। ঠিক আছে, এটিকে তাজমহলের অনুকরণেই বানানো এবং এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। চলো পরের প্রশ্নে যাই। 1857 সালের মে মাসে লখনৌয়ের আন্দোলনের নেতৃত্ব দেন ড্যাশ নবাবের পত্নী? বেগম হজরত মহল। এই বেগম হজরত মহল কোথাকার নবাবের পত্নী ছিলেন? অপশন এ অযোধ্যা, অপশন বি মিরাট, অপশন সি ফতেপুর এবং অপশন ডি আগ্রা। উত্তর হবে অপশন এ অযোধ্যা। অযোধ্যার নবাবের পত্নী ছিলেন তিনি। চলো দেখে নেই। বেগম হজরত মহল ছিলেন অযোধ্যার বেগম এবং অযোধ্যার নবাব শেষ নবাব ওয়াজিদ আলী শাহ তার স্ত্রী। বেগম এবং তার মিত্রদের নেতৃত্বে বিদ্রোহী বাহিনী লখনৌ দখলের পর পুত্র বীরজিস কাদিরকে আওয়াধীর নবাব বা অযোধ্যার নবাব পদে আসীন করছেন। চলো পরের প্রশ্নে যাই। 1813 সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্টটি ড্যাশ নামে পরিচিত? প্রশ্নটি রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1 শিফট 1 2022-এ এসছে। 1813 সালের অ্যাক্টটি তাহলে কি নামে পরিচিত? অপশন এ ব্রিটিশ পার্লামেন্ট অ্যাক্ট, অপশন বি চার্টার অ্যাক্ট, অপশন সি পিটের ভারত শাসন আইন এবং অপশন ডি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। যেটি হবে উত্তর তাহলে অপশন বি চার্টার অ্যাক্ট। তো এই সম্পর্কিত তোমাদের কিছু তথ্য জানাই। সেটা হচ্ছে যে এটির প্রথম যে অ্যাক্টটি চার্টার অ্যাক্টটি পাস হয় কবে? সেটি হচ্ছে 1793 সালে। এরপর দ্বিতীয় যে অ্যাক্ট সেটি পাস হয় 1813 খ্রিস্টাব্দে। ঠিক আছে,
তো 1813 খ্রিস্টাব্দে যে অ্যাক্টটি পাস হয় সেখানে কোম্পানির, ভারতের কোম্পানিতে একচেটিয়া মানে বাণিজ্যের যে অধিকার, কোম্পানি বলতে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ হচ্ছে। এবার এখানেও কিন্তু একটি বিষয় আছে, সেই বিষয়টা আমি একটু তোমাদের ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে 1813-তে সমস্ত একচেটিয়া বাণিজ্যের অবসান হয়ে গেলেও চা এবং চীনের সঙ্গে বাণিজ্য, ঠিক আছে, এই দুটো কিন্তু অবসান হয়নি। মানে এই যে মনোপলি ট্রেড, এই দুটো চা এবং চীনের সঙ্গে যে বাণিজ্য, সেই মনোপলি ট্রেড কিন্তু বন্ধ হয়নি, ঠিক আছে। আর এটা কবে বন্ধ হচ্ছে? সেটি কিন্তু বন্ধ হতে 1833, অর্থাৎ আরো 20 বছর লেগেছিল। 1833-এ পুরোপুরিভাবে একচেটিয়া বাণিজ্য বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কিভাবে? একচেটিয়া বাণিজ্যের অবসান। কার অবসান? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ঠিক আছে। সেক্ষেত্রে আরো যারা আছে কোম্পানি, তারা ভারতবর্ষে বাণিজ্য করতে পারবে। 1813-র অ্যাক্টে আরো কয়েকটা বিষয় ইনক্লুড হয়েছিল, সেগুলো একটু বলি। একটা হচ্ছে শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয়, অর্থাৎ শিক্ষা খাতে, ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয়ের যে প্রস্তাব, সেটা কিন্তু এসছিল। আরো একটি বিষয় হলো 1 লক্ষ টাকা ব্যয়। আরেকটি বিষয় হলো খ্রিস্টান মিশনারিদের ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের অধিকার। এই কটি একটু তোমরা মনে রেখো। সেটা হচ্ছে যে চা আর চীনের সঙ্গে বাণিজ্যের যে মনোপলিটা, সেটা কিন্তু বজায় ছিল। শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয়, সেটা এসছিল। এবং খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের অধিকার এসছিল। খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচার, ঠিক আছে। আর এই যে মনোপলি ট্রেডটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল 1833-এ। চার্টার অ্যাক্ট ভারতবর্ষে মোট 4টি এসেছিল, 1793, 1813, 1833 এবং 1853। 1853-এর পর 20 বছরের যে রিনিউয়ালটা হয়, সেই রিনিউয়ালটা আর হয়নি। তো চলো পরের প্রশ্নে চলে যাই। প্রাচীন সৌধ সংরক্ষণ আইন ড্যাশ সালে কার্যকর হয়? দেখো, প্রাচীন সৌধ সংরক্ষণ আইনের ক্ষেত্রে কতগুলো অপশন দেওয়া আছে: 1905, 1902, 1901 এবং 1904। প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2022-এ শিফট 1-এ এসেছিল। তো প্রাচীন মনুমেন্ট অ্যাক্ট, সরি, প্রাচীন সৌধ সংরক্ষণ আইন, যেটাকে ইংরেজিতে বলছে অ্যানশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট। ইংরেজি নামটাও জেনে রাখা দরকার, কারণ তোমাদের ইংরেজি অপশনও আসে। এটির ইংরেজি নাম হচ্ছে অ্যানশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট। তো এটা সম্পর্কিত একটু জেনে নিই। প্রাচীন সৌধ সংরক্ষণ আইন 1904 সালে পাশ হয় লর্ড কার্জনের সময়। এটি কিন্তু এএসআই এর সাথে প্রাচীন স্মৃতি স্তম্ভগুলোকে সংরক্ষণ করে থাকে। এএসআই কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যার সাথে যুক্ত হয়ে তারা প্রাচীন স্মৃতিস্তম্ভগুলোকে সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে। এএসআই 1861-তে আলেকজান্ডার কানিংহাম প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই প্রাচীন সৌধ সংরক্ষণ আইন যার সময় পাশ হয় সে হলো লর্ড কার্জন। লর্ড কার্জনের সময়কালে কিন্তু অনেক কটি বিষয় পাশ হচ্ছে। তার সময়কাল হচ্ছে 1899 থেকে 1905। তো এই সময় আর কি কি পাশ হচ্ছে? 1904 সালে এই অ্যানশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্টের সঙ্গে আরো একটি সেটা আইন পাশ হচ্ছে, তা হলো কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট। কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট পাস হচ্ছে। 1902-এর র্যালে কমিশন, এই র্যালে কমিশনের 1904-এ আবার ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করছে। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হচ্ছে।
এবং এই লর্ড কার্জন কিন্তু 1901-এ প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করছেন ভারতবর্ষে। যাই হোক, তো এই সময় কিন্তু বঙ্গভঙ্গটা হচ্ছে 1905-এ, এবং 1905-এ তিনি কার্জন কিচনার মতানৈক্যের কারণে নিজে পদত্যাগও করছেন। তো দেখে নাও লর্ড কার্জনের সময়কালে কি কি হচ্ছে। কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট পাস হচ্ছে, তার সঙ্গে অ্যানশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট পাস হচ্ছে। একই সময় 1904-এ 1902-এ র্যালি কমিশন আসছে, 1904-এ ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন আসছে, এবং 1901-এ তিনি প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করছেন লর্ড কার্জন। তার সময়কাল 1899 থেকে 1905। পরের প্রশ্নে চলে যাই। কোন সময় লর্ড ডালহৌসি ভারতের গভর্নর হয়েছিলেন? প্রশ্নটি RRB NTPC শিফট 2 2022-এ এসছে। 1813 থেকে 1830, বি 1848 থেকে 1856, 1723 থেকে 1734, এবং অপশন ডিতে আছে, এটা ভুল আছে, ইয়েটা ভুল আছে, একটু ইয়ে করে নিও তোমরা, ম্যানেজ করে নিও, সরি, 1757 থেকে 1810, অপশন ডি। তো এখানে যে সঠিক ইয়েটা হবে তাহলে 1848 থেকে 1856। কোন সময় লর্ড ডালহৌসি ভারতের গভর্নর হয়েছিলেন একটু দেখে নিন লর্ড ডালহৌসির সময়কালটা। লর্ড ডালহৌসির সময় হচ্ছে 1848 থেকে 1856। তিনি কি প্রয়োগ করছেন? সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগ করছেন। সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর এই প্রভৃতি অঞ্চলগুলো কিন্তু তিনি দখল করছেন এই সত্ত্ব বিলোপ নীতির মাধ্যমে। ঠিক আছে, এই সত্ত্ব বিলোপ নীতির মাধ্যমে তিনি এগুলো দখল করছেন। 1849-এ তিনি কিন্তু পাঞ্জাব দখল করছেন, আর 1856-তে কুশাসনের অভিযোগে অযোধ্যা দখল করছেন 1856-তে, এবং তাকে বলা হচ্ছে কিন্তু আধুনিক পাঞ্জাবের জনক। এই প্রশ্নটি কিন্তু বেশ কয়েকবার অন্যান্য পরীক্ষায় এসছে যে কাকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়, সেটি হলো লর্ড ডালহৌসি। এবং লর্ড ডালহৌসি সিমলাকে গ্রীষ্মকালিক রাজধানী করেছিলেন। ঠিক আছে, আর PWD বিভাগ বা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিন্তু এই লর্ড ডালহৌসি গঠন করছেন। পরের প্রশ্নে চলে যাই। কত সালে মুসলিম লীগ মুসলিম অধ্যুষিত অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবিতে একটি প্রস্তাব পাশ করে? প্রশ্নটি কিন্তু RRB NTPC 2022-এ শিফট 1-এ এসছে। তো চলো দেখে নিই অপশনগুলো। 1944, বিতে আছে 1940, সিতে 1935 এবং ডিতে 1937। উত্তরটি হবে 1940। চলো এই সম্পর্কিত একটু তথ্য দেখে নিই। 1940 সালে মুসলিম লীগ মুসলিম অধ্যুষিত অঞ্চলে একটি স্বায়ত্তশাসনের দাবি করে, এবং এই স্বায়ত্তশাসনের যে দাবিটা করছে সেটি কোথায় দাবি করছে, এবং এই দাবিতে একটি প্রস্তাবও পাশ করছে। এটা কোথায় না, 1940-এ মুসলিম লীগের লাহোর প্রস্তাব। ঠিক আছে, লাহোরে একটি প্রস্তাব করছেন। এই লাহোর প্রস্তাবে বলছেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবি। সেখানে এই সম্মেলনে ফজলুল হককে শেরি বাংলা এই উপাধিটা দেওয়া হয়। ঠিক আছে, এই শেরি বাংলা উপাধিটা কিন্তু ফজলুল হকের। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের রেলওয়েতে কি ধরনের ইতিহাসের প্রশ্ন আসে। তো ফার্দার ইনফরমেশনের জন্য এবং আরও এই ধরনের ভিডিও পেতে তোমরা আরও কি কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেগুলো জানিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো। এছাড়াও আমাদের সেজন্য তোমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেল জয়েন করতে পারো, বা তোমাদের ফেসবুক আমাদের আছে জ্ঞানপীঠ নামেও, এবং টেলিগ্রাম হ্যান্ডেল আছে আমাদের জ্ঞানপীঠ এডুটেক নামে। সেখানেও কিন্তু তোমরা জয়েন করো। আমাদের যে বিভিন্ন রকমের আপকামিং যে ইভেন্টসগুলো আসছে সেগুলোতে তোমরা নজর রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।